নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। একটা বলেছে এর x% বি এর y%-এর মান সমান হলে a/b = এতে বলেছে x/y, বিতে বলেছে y/x, সিতে বলেছে a/b, ডিতে বলেছে 1:1। তাহলে এর x% মানে কি a × x/100, সেখান থেকে লিখতে পারি হচ্ছে x/100। বি এর y% মানে লিখতে পারি b × y/100, সেখান থেকে লিখতে পারি হচ্ছে by/100। এবারে হচ্ছে ax/100 আর by/100 এই মান দুটো যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ax/100 = by/100। সেখান থেকে লিখতে পারি হচ্ছে ax/by, সেখান থেকে লিখতে পারি হচ্ছে a/b = হচ্ছে y/x, সেখান থেকে পাচ্ছি হচ্ছে a/b এর মান হচ্ছে y/x। তার মানে হচ্ছে সঠিক অপশানটা হবে হচ্ছে বি এরটা। দুয়েরটা কি বলেছে 90 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হয়। মিশ্রণে কতটুকু জল যোগ করতে হবে যাতে দুধ ও জলের অনুপাত 3:1 হয়? এতে বলেছে 5.5 লিটার, বিতে বলেছে 6.5 লিটার, সিতে বলেছে 7 লিটার, ডিতে বলেছে 9 লিটার। দুধ ইস্টু জল হচ্ছে 4:1, তাহলে দুধের আনুপাতিক ভাগার কত? অনুপাতে যত দুধের পরিমাণ আছে তার সাথে হচ্ছে অনুপাতের টোটাল যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 4/5। এরকমভাবে জলের আনুপাতিক ভাগার হচ্ছে অনুপাতে যত জল আছে তার সঙ্গে হচ্ছে অনুপাতের টোটাল যোগফল, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 1/5। তাহলে 90 লিটার মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 4/5 × 90, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 72। আর 90 লিটার মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 1/5 × 90, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 18। তাহলে ধরি আরও x লিটার জল মেশালে অনুপাতটা হবে হচ্ছে 3:1। তাহলে শর্তানুসারে লিখতে পারি হচ্ছে এই 90 লিটার মিশ্রণে দুধের পরিমাণ যত ছিল ডিভাইডেড বাই হচ্ছে জলের পরিমাণ যত ছিল তার সাথে হচ্ছে x এর যোগফল, সেটাই হচ্ছে 3/1। লিখতে পারি হচ্ছে 3 × 18 + x = 72, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 18 + x = 72/3। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে x = 24 - 18 বা x = 6। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে ডি এরটা 6 লিটার। দেখো তিনেরটা কি বলেছে টিবি এবং টিসি হচ্ছে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক। এই টিবি আর টিসি হচ্ছে যথাক্রমে কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক। কোণ এ এর মান বলেছে 80 ডিগ্রি, কোণ এসিটি 30 ডিগ্রি, তাহলে কোণ টিবিসি = কত? এতে বলেছে 20 ডিগ্রি, বিতে বলেছে 40 ডিগ্রি, সিতে বলেছে 60 ডিগ্রি, ডিতে বলেছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে ছবিটা। তাহলে দেখো কোণ এসিটি = 30 ডিগ্রি, আবার টিসি বাহু কোণ এসিবি কোণকে সমদ্বিখণ্ডিত করায়, তাহলে কোণ এসিটি = কোণ টিসিবি। তাহলে অতএব কোণ এসিটি 30 ডিগ্রি হলে তাহলে টিসিবি হবে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে কোণ এসিটি প্লাস কোণ টিসিবি প্লাস কোণ বিএসি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে? = কী হবে 30 + 30 + 80, তার মানে হচ্ছে 140 ডিগ্রি। আবার কোণ এবিসিকে টিবি বাহু সমদ্বিখণ্ডিত করায় কোণ এবিটি = কোণ টিবিসি, তাহলে অতএব কোণ এবিসি হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অতএব কোণ টিবিসি হবে হচ্ছে 40 ডিগ্রির অর্ধেক, তাহলে 40 ডিগ্রি / 2, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক। এবারে দেখো চারেরটা বলেছে পাশের চিত্র অনুযায়ী কোনটি সঠিক নয়? এতে বলেছে এবি, এইটা হচ্ছে ছবিটা, এবি প্যারালাল পিকিউ, বিতে বলেছে আরএস প্যারালাল পিকিউ, সিতে বলেছে এবি প্যারালাল আরএস, ডিতে বলেছে কোনোটিই নয়। সঠিক উত্তরটা হবে হচ্ছে ডি এরটা কোনোটিই নয়। পরে 5-এ বলেছে
1 minus 1 by 2 into 1 minus 1 by 3 into 1 minus 1 by 4 into 1 minus 1 by 5 dot 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 1 minus 1 by n এর সরলতম মান হবে। এতে বলেছে n ডিভাইড বাই n মাইনাস 1, বিতে বলেছে 1 ডিভাইড বাই n মাইনাস 1, সিতে বলেছে n মাইনাস 1, ডিতে বলেছে 1 বাই n। এর সরলতম মান হবে হচ্ছে ডি এরটা 1 বাই n। ঠিক আছে, এবারে একের ছয়েরটা বলেছে m প্লাস n ইজ ইকুয়াল টু মাইনাস 2 হলে m কিউব প্লাস n কিউব মাইনাস 6nm এর মান হবে। এতে বলেছে 4, বিতে বলেছে মাইনাস 4, সিতে বলেছে 8, ডিতে বলেছে মাইনাস 8। তাহলে দেখো আমাদের প্রশ্নে বলেছে m প্লাস n ইজ ইকুয়াল টু মাইনাস 2, এই m প্লাস n এর মানটা এই m কিউব প্লাস n কিউব মাইনাস 6mn এখানে যখন আমরা ফর্মুলা ফেলবো তখন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে m কিউব প্লাস n কিউব মাইনাস 6mn সমান কি লিখতে পারি, m প্লাস n এর হোল কিউব মাইনাস 3mn ইন্টু m প্লাস n মাইনাস 6mn। এখান থেকে আমরা কি লিখতে পারি, m কিউব প্লাস n কিউব মাইনাস 6mn ইজ ইকুয়াল টু হচ্ছে এটার মান বসিয়েছি, এটার মান হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 এর কিউব মানে হচ্ছে মাইনাস 8 প্লাস এটা হবে হচ্ছে মাইনাস 2 ইন্টু মাইনাস 3mn, তার মানে হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6mn, আর এটা যেমন ছিল তেমন মাইনাস 6mn। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে m কিউব প্লাস n কিউব মাইনাস 6mn ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস 8, এটা প্লাস 6mn আর মাইনাস 6mnটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে ডি এরটা মাইনাস 8। এবারে দুইয়েরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। একেরটা বলেছে যদি প্রতি মিনিটে 3 বার গোলাবর্ষণ করে 6টি কামান 60 ঘন্টায় কোনো দুর্গ ভাঙতে পারে, তবে প্রতি 5 মিনিটে 2 বার গোলাবর্ষণ করে কতগুলি কামান ওই দুর্গকে 15 ঘন্টায় ভাঙতে পারবে। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পায় সময় ঘন্টা, গোলাবর্ষণ বার, কামান টি, সময় 1 60, গোলাবর্ষণ 3, কামান হচ্ছে 6, সময় 5 মিনিটে, সময় ঘন্টায় 15, গোলাবর্ষণ 2, কামান ওয়াট। ঘন্টা ও গোলাবর্ষণ স্থির রেখে মিনিট ও কামানের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতিক। মিনিট ও গোলাবর্ষণ যদি স্থির রাখি তাহলে ঘন্টা আর কামানের মধ্যে হচ্ছে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি, আবার ঘন্টা ও মিনিট যদি স্থির রাখি তাহলে গোলাবর্ষণ ও কামানের মধ্যে হচ্ছে সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতি। এবার ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে পাই, তাহলে 6 ইন্টু 5/1 ইন্টু 60/15 ইন্টু 3/2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 180টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দুইটা বলেছে চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিগ্রা চিনি বেশি কিনতে পারেন, তাহলে প্রতি কিগ্রা চিনির বর্তমান ও পূর্ব মূল্য নির্ণয় করো। চিনির দাম কমেছে হচ্ছে 10%, মানে আগে যে চিনি কিনতে 100 টাকা লাগতো এখন সেই চিনি কিনতে হচ্ছে 10 টাকা কম লাগে, তার মানে হচ্ছে ব্যক্তি এখন 90 টাকায় যে পরিমাণ আগে চিনি কিনতো সেই পরিমাণ চিনি কেনে। তাহলে সাশ্রয় কত হচ্ছে 90 ইন্টু 10/100, তার মানে হচ্ছে 9 টাকা সাশ্রয় হচ্ছে। এই সাশ্রয় হওয়া 9 টাকার জন্য তিনি তখন 1 কিগ্রা চিনি বেশি পাচ্ছেন, তাহলে বর্তমানে 1 কিগ্রা চিনির দামই হচ্ছে এই 9 টাকা। তাহলে বর্তমানে চিনির দাম 90 টাকা হলে পূর্ব মূল্য ছিল 100 টাকা, তাহলে বর্তমানে চিনির দাম 1 টাকা হলে পূর্ব মূল্য ছিল হচ্ছে 100/90 টাকা। তাহলে বর্তমানে চিনির দাম 9 টাকা হলে পূর্ব মূল্য কত ছিল 100 ইন্টু 9 ডিভাইডেড বাই 90, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 10 টাকা। অতএব চিনির পূর্ব মূল্য হচ্ছে প্রতি কিগ্রা 10 টাকা। দিয়ে তিনেরটা দেখো কি বলেছে, একটি জলাধারে 2টি জল প্রবেশের নল দ্বারা জলাধারটি যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ হয়। এর তলদেশে একটি নল দিয়ে প্রতি মিনিটে 10 লিটার জল নির্গত হয়। 3টি নল একসঙ্গে খোলা থাকলে জলাধারটি 8 মিনিটে পূর্ণ হয়। জলাধারে কত জল ধরে? ধরি সম্পূর্ণ জলাধারটি হচ্ছে 1 অংশ, তাহলে প্রথম নলটি 12 মিনিটে পূর্ণ করে হচ্ছে 1 অংশ, তাহলে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে 1/12 অংশ। দ্বিতীয় নলটা হচ্ছে 16 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে 1/16 অংশ। তাহলে নল দুটো একত্রে 1 মিনিটে মোট জল প্রবেশ করাই হচ্ছে 1/12 প্লাস 1/16, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7/48 অংশ। এবার 3টি নল মানে হচ্ছে দুটো জল প্রবেশের আর একটা হচ্ছে জল নির্গমনের একসাথে খোলা থাকলে
তাহলে জলাধারটা হচ্ছে 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে 3টি নল একত্রে 1 মিনিটে কত পূর্ণ করে? জলাধারটার 1/8 অংশ। তাহলে জল প্রবেশে নল দুটো যেখানে 7/48 অংশে জল ভরছিল, সেখানে নির্গমনের নলটি চালু থাকায় জল পূর্ণ হচ্ছে মাত্র 1/8 অংশ। তাহলে তলদেশের নলটি 1 মিনিটে জল নির্গত করে 48 মাইনাস 1/8 অংশ, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1/48 অংশ। তাহলে তলদেশের নলটি 1 মিনিটে খালি করে জলাধারের হচ্ছে 1/48 অংশ। তাহলে প্রশ্ন অনুসারে এই নলটাই প্রতি মিনিটে 10 লিটার জল বের করে দেয়। তাহলে শর্তানুসারে লিখতে পারি জলাধারের 1/48 অংশ ইকুয়াল টু 10 লিটার। তাহলে জলাধারের 1 অংশ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 48 লিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 480 লিটার। তাহলে জলাধারে কত অংশ মোট জল ধরে? 480 লিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5এরটা কি বলেছে? একটি বিকারে 18 ঘনসেমি অ্যাসিড আছে, ওই বিকার থেকে 3 ঘনসেমি অ্যাসিড নেওয়া হলো এবং মিশ্রণটিতে 3 ঘনসেমি জল ঢালা হলো। এমন মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাত কত? বিকারে 18 ঘনসেমি অ্যাসিড আছে, তাহলে বিকার থেকে 3 ঘনসেমি অ্যাসিড নেওয়া হলো। তাহলে অ্যাসিড রইল কত? 18 মাইনাস 3 ঘনসেমি, তার মানে হচ্ছে 15 ঘনসেমি। তাহলে মিশ্রণটিতে 3 ঘনসেমি জল ঢালা হলো। তাহলে অ্যাসিড ইস্টু জল হচ্ছে 15:3, তার মানে হচ্ছে 5:1। তাহলে মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 5:1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দেখো 5এরটা কি বলেছে? শতকরা একই হারে পরপর দুবার দাম কমায় একটি পেনের মূল্য 25 টাকা থেকে 16 টাকা হলো। শতকরা কত হারে প্রতিবার দাম কমেছিল? পেনের প্রাথমিক মূল্য হচ্ছে 25 টাকা। 25 টাকা থেকে ধরি x% দাম কমলে নতুন মূল্য হবে 25 মাইনাস 25 ইন্টু এক্স বাই 100 টাকা। তাহলে সেখান থেকে লিখতে হবে হচ্ছে 25 ইন্টু 1 মাইনাস এক্স বাই 100 টাকা। আর এই নতুন মূল্যের ওপর আবার x% দাম কমবে হচ্ছে 25 ইন্টু 1 মাইনাস এক্স বাই 100 ইন্টু 1 মাইনাস এক্স বাই 100। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 25 ইন্টু 1 মাইনাস এক্স বাই 100 স্কোয়ার। তাহলে প্রশ্ন অনুসারে কি পরপর দুবার দাম কমার পর পেনের চূড়ান্ত দাম হচ্ছে 16 টাকা। তার মানে এখান থেকে লিখতে পারি হচ্ছে 25 ইন্টু 1 মাইনাস এক্স বাই 100 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস এক্স বাই 100 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এক্স বাই 100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16 ডিভাইড বাই 25। এবার উভয় পক্ষে বর্গ করে পাই রুট ওভার 1 মাইনাস এক্স বাই 100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 16/25। আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে স্কোয়ার থাকলে হচ্ছে রুট পালায়, সেই জন্য রুটটা পালিয়ে গেছে। তাহলে 1 মাইনাস এক্স বাই 100 ইজ ইকুয়াল টু হোল রুট অফ 16 ডিভাইড বাই 25। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা মানে কি রুট ওভারের ভিতর 4/5 এর হোল স্কোয়ার, স্কোয়ার থাকলে রুট পালায়। তাহলে 1 মাইনাস এক্স বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5 বা এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4/5 বা এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4 ডিভাইড বাই 5 বাই 100 ইজ ইকুয়াল টু 1/5 বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/5 ইন্টু 100, তাহলে হচ্ছে 20। তাহলে প্রতিবার 20% হারে দাম কমেছিল। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দেখো 6এরটা কি বলেছে? এক পাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:1। ওই শরবতের কত পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জল সমপরিমাণে থাকবে। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, দেখবে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানের তোমাদের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের ম্যাথের যতগুলো মডেল সেট আছে তার সমস্ত সমাধানের ভিডিওগুলো এক জায়গায় জড়ো করে রাখা আছে। সেখানে দেখবে মডেল 3 পুরো সমাধান করে দেওয়া আছে, সেখানে যাবে দেখবে 6এর 3-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটার সমাধানটা দেখে নিও। এবারে দেখো 7এরটা কি বলেছে? 5টি ভেড়ার মূল্য ইজ ইকুয়াল টু 8টি ছাগলের মূল্য এবং 30টি ছাগলের মূল্য ইজ ইকুয়াল টু 3টি গরুর মূল্য। 50টি ভেড়ার বিনিময়ে কতগুলি গরু পাওয়া যাবে? 5টি ভেড়ার মূল্য ইজ ইকুয়াল টু 8টি ছাগলের মূল্য, তাহলে একটি ভেড়ার মূল্য ইজ ইকুয়াল টু কি 8/5টি ছাগলের মূল্য, তার মানে হচ্ছে 1.6টি ছাগলের মূল্য। আবার 3টি গরুর মূল্য ইজ ইকুয়াল টু 30টি
ছাগলের মূল্য, তাহলে একটি গরুর মূল্য হচ্ছে 30/3টি ছাগলের মূল্য, তার মানে হচ্ছে 10টি ছাগলের মূল্য। তাহলে 50টি ভেড়ার মূল্য কত হবে? 10 × 8, তার মানে হচ্ছে 80টি ছাগলের মূল্য। তাহলে অতএব 80টি ছাগলের মূল্য = হচ্ছে 8টি গরুর মূল্য, আর 50টি ভেড়ার মূল্য = হচ্ছে 8টি গরুর মূল্য। এবারে দেখো 8এরটা কি বলেছে? পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রোহনদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে? পৌরসভার জল দিয়ে বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে সব নল খুলে ওরা হচ্ছে 4 ঘন্টা, মানে 240 মিনিট জল পায়। এটা কীভাবে এসছে? 4 × 60 করে। তাহলে যদি একদিন 25 মিনিট জল দেওয়া হয়, তাহলে ওরা কাজ করতে পারবে কত? 25 × 240 / 30, তার মানে হচ্ছে 200 মিনিট। এটাকে তাহলে ঘন্টায় কীভাবে করবে? 60 দিয়ে ভাগ করবে, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো 3এরটা বলেছে গসাগু বিশ্লেষণ করো যে কোনো একটি। 1এরটা বলেছে 2 × x⁴ - 1, 4 × x³ - x² - x + 1, 6 × x² + 2x + 1। অঙ্কটা একবার লিখে নিলাম। প্রথমটা লিখলাম, তা প্রথমটা থেকে দেখো কি পাচ্ছি? x² - 1² মানে a² - b² এর ফরমেশানে লিখলাম, যেখানে a² হচ্ছে x² আর b² হচ্ছে 1। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 × x² + 1 × x² - 1। এটাকে আবার ফর্মুলায় ফেলা যায়, মানে এটা একটা স্টেপ হবে, সেটা হচ্ছে এইটা x² + 1 এটা আছে, এটাকে আমরা লিখতে পারি এইভাবে x² - 1² ঠিক আছে। এটা তাহলে আবার ফর্মুলায় পড়বে a² - b², যেখানে a হচ্ছে x আর b হচ্ছে 1। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 × x² - x² + 1 × x + 1 × x - 1। তারপরে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এবার দেখো এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে কমন নিলে x² কমন যায়, তাহলে পড়ে থাকছে হচ্ছে x - 1। এবার এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে হচ্ছে -1 কমন যায়, তাহলে পড়ে থাকছে হচ্ছে x - 1। আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4 × x² - 1 × x - 1। আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে এটা আবার ফর্মুলায় পড়বে, তাহলে 4 × x + 1 × x - 1 × x - 1। এবার সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 × 2 × x + 1 × x - 1 × x - 1। তারপর 3 নম্বর যেটা ছিল সেটা লিখলাম, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে 6 × x², এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে। কী করলে 2 আসবে? 1 + 1 করলে 2 আসবে। x² + 1 + 1 × x + 1, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x × x² + x + x + 1। সেখান থেকে লিখতে পারি 6 × x × x + 1 + 1 × x + 1, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6 × x + 1 × x + 1, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3 × 2 × x + 1 × x + 1। এবার আমাদের নির্ণেয় গসাগু বের করতে হবে। দেখবে তিনটেতেই হচ্ছে 2 আর x + 1 কমন আছে, তাহলে আমার নির্ণেয় লসাগু হবে হচ্ছে 2 × x + 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 3-এর 2-এরটা কী বলেছে? গসাগু বিশ্লেষণ করো। আচ্ছা, এই 3-এর 2-এরটা আর এই 4-এর 2-এরটা দুটো সেম, ঠিক আছে। এই দুটোকে আমি একসঙ্গে করেছি, দুটোই একই আছে, ঠিক আছে। দেখে নাও, x⁴ + x² y² + y⁴, x³ y x³ y - xy হোল কিউব। এখানেও একই আছে, আমি এই দুটোকে একসঙ্গে করেছি, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3টে লিখলাম, প্রথমটা লিখলাম, তাই দেখো এটা থেকে লিখতে পারি হচ্ছে x² + 2, মানে এটা সূত্রে ফেলার জন্য লিখলাম 2x² y² + y²²। এবার এখানে তো x² y² ছিল, তাহলে একটা জোর করে আমি এক্সট্রা x² y² নিয়ে এসেছি, তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য আমি বাদ দিলাম হচ্ছে একটা -x² y²। বাস, এটা এবার ফর্মুলায় পড়বে x² + y² মাইনাস এটা থেকে আমি লিখতে পারি হচ্ছে xy এর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a² - b², সেখান থেকে লিখতে পারি হচ্ছে
এ প্লাস বি, যেখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বিটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা হয়ে গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা লিখছি এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা থেকে দেখো ওয়াই কমন যাবে, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়বে, তাহলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা দ্বিতীয়টা হয়ে গেল। এবার 3 নম্বরটা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, মানে এটাকে 3বার লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার দেখো এখান থেকে হচ্ছে এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে লিখছি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এক্স কমন যাবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এক্স কমন যাবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন নির্ণেয় গসাগু তোমাদের চেয়েছে হচ্ছে 3-এর 2-এর অঙ্কটায়, এখানে কিছু নেই মানে সবার সাথে 1 গুণ আছে, তাহলে নির্ণেয় গসাগু হচ্ছে 1 হবে। আর নির্ণেয় লসাগু দেখবে হচ্ছে তোমাদের দুটো জায়গাতে এইটা পাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আগে লিখবে, তারপর যেগুলো পড়ে আছে সেটা লিখবে। প্রথমটায় পড়ে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দ্বিতীয়টায় পড়ে আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, আর তৃতীয়টায় পড়ে আছে হচ্ছে এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স কিউব ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। তাহলে আমার নির্ণয় লসাগু কী হবে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 4-এরটা কি বলেছে লসাগু বিশ্লেষণ করো যে কোনো একটি, 1-এরটা বলেছে 2-এরটা করে দিলাম, 1-এরটা দেখাচ্ছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc কমা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac কমা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে প্রথমটা লিখলাম। এবার হচ্ছে এইটাতে মাইনাস কমন নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2bc, এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, যেখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এটা হয়ে গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা দেখো আছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac, এটা মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে এগুলো সব সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ac, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, যেখানে এটা হচ্ছে সি আর বিটা হচ্ছে এ, তাহলে বি স্কোয়ার মাইনাস সি প্লাস এর হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে এ প্লাস বি এ মাইনাস বি, যেখানে এটা হচ্ছে বি আর বিটা হচ্ছে সি প্লাস এ, তাহলে বি প্লাস সি প্লাস এ আর হচ্ছে বি মাইনাস সি মাইনাস ই, তারপরটা লিখলাম মাইনাস কমন নিলাম, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আবার ফর্মুলা পড়বে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এটা হচ্ছে সি আর বিটা হচ্ছে এ প্লাস বি, তাহলে সি প্লাস এ প্লাস বি আর হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। এবার আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে, তাহলে আগে দেখব 3টে বা 2টোতে যেটা কমন আছে সেটা লিখব, তো দেখো আগে 3টেতেই হচ্ছে তোমরা কমন পাবে এইটা এ প্লাস বি প্লাস সি, এটাকে আগে লিখলাম, তারপর আর কিছু কমন নেই। এবার বাকি যেগুলো পড়ে আছে সেগুলো লিখলাম, দেখো প্রথমটায় পড়ে আছে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, দ্বিতীয়টাতে পড়ে আছে বি মাইনাস সি মাইনাস এ, আর তৃতীয়টাতে পড়ে আছে সি মাইনাস এ মাইনাস বি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 5-এরটা কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, 1-এরটা বলেছে 2a স্কোয়ার প্লাস 7ab প্লাস 6b স্কোয়ার প্লাস 3a প্লাস 5b প্লাস 1, অঙ্কটা লিখলাম। এবারে হচ্ছে একটুখানি সাজাবো 2a স্কোয়ার প্লাস 7ab প্লাস 3a প্লাস 6b স্কোয়ার প্লাস 5b প্লাস 1, এবার দেখো এই দুটো থেকে আমি কমন নেবো, তাহলে 2a স্কোয়ার প্লাস এই দুটোতে দেখো এ আছে তাহলে এ কমন যাবে, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি 7b প্লাস 3 ইন্টু এ প্লাস এটা যেমন ছিল তেমন লিখছি 6b স্কোয়ার প্লাস 5b প্লাস 1,
এবার সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2a² প্লাস 7b প্লাস 3 ইন্টু a প্লাস 6b²। এবার হচ্ছে এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, তাহলে কি করলে 5 আসে, 6 থেকে 2 প্লাস 3 করলে, তাহলে 6b² প্লাস 2 প্লাস 3 ইন্টু b প্লাস 1। তারপরে লিখছি এটা যেমন ছিল তেমন লিখছি 2a² প্লাস 7b প্লাস 3 ইন্টু a প্লাস 6b² প্লাস 2b প্লাস 3b প্লাস 1। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2a² প্লাস 7b প্লাস 3 ইন্টু a প্লাস 2b ইন্টু 3b প্লাস 1 প্লাস, মানে এই দুটো থেকে কমন নিচ্ছে আর এই দুটো থেকে কমন নিচ্ছি, এখান থেকে এক কমন যাবে 3b প্লাস 1। সেখান থেকে লিখতে পারছি 2a² প্লাস 7b প্লাস 3 ইন্টু a প্লাস 3b প্লাস 1 ইন্টু 2b প্লাস 1। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2a² প্লাস ব্র্যাকেটের ভিতর 2 ইন্টু 2b প্লাস 1 প্লাস 3b প্লাস 1 হোল ইন্টু a প্লাস 3b প্লাস 1 ইন্টু 2b প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2a² প্লাস 2a ইন্টু 2b প্লাস 1 প্লাস a ইন্টু 3b প্লাস 1 প্লাস 3b প্লাস 1 ইন্টু 2b প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2a ব্র্যাকেটের ভিতর a প্লাস 2b প্লাস 1 প্লাস 1 ইন্টু 3b প্লাস 1 ইন্টু a প্লাস 2b প্লাস 1। সেখান থেকে লিখতে পারি হচ্ছে a প্লাস 2b প্লাস 1 এইটা, আর যেটা পড়ে আছে 2a প্লাস 3b প্লাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এরপর দেখো 5-এর 2-এরটা কী বলেছে, একই উৎপাদকে বিশ্লেষণ করো a মাইনাস 2 ইন্টু a মাইনাস 3 মাইনাস 56 ডিভাইড বাই 55 স্কোয়ার। এই অঙ্কটা তোমাদের ক্লাস 8-এর লেভেলের অঙ্ক নয়, সেই জন্য তোমাদেরকে বলবো যে এই অঙ্কটা স্কিপ করতে, ঠিক আছে? এই অঙ্কটা সেই জন্য আমরা করে দেখাচ্ছি না, এটা তোমাদের ক্লাস 8-এর লেভেলের অঙ্ক নয়। এবার 6-এরটা বলেছে সরলীকরণ করো যে কোনো একটি, একেরটা বলেছে b প্লাস c মাইনাস a ডিভাইড বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস c প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই b মাইনাস c ইন্টু b মাইনাস a প্লাস a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই c মাইনাস a ইন্টু c মাইনাস b। তাহলে দেখো আমাদের এখানে প্রথমেই টার্গেট থাকবে হচ্ছে আমাকে 0 আনতে হবে, সেই জন্য আমি এখানে মাইনাস করলাম b প্লাস c মাইনাস এ, আর এইটা ঘুরিয়ে দেবো, ঠিক আছে? তাহলে a মাইনাস b এটা ঘুরিয়ে গেল c মাইনাস এ, মাইনাস নিলাম c প্লাস a মাইনাস b ডিভাইডেড b মাইনাস a, এটাকে ঘুরিয়ে দিলাম a মাইনাস b ইন্টু b মাইনাস c, আবার মাইনাস লিখলাম a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই c মাইনাস এ, আর এইটাকে ঘুরিয়ে দিলাম b মাইনাস c। তাহলে সেখান থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু দিয়ে লসাগুটা এটা হবে a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে প্রথমটায় দেখো কী ছিল না, বি মাইনাস সি ছিল না, তাহলে প্রথমটার সাথে হচ্ছে বি মাইনাস সি গুণ করব, তার আগে মাইনাস থাকবে। দ্বিতীয়টাতে দেখো সি মাইনাস এ ছিল না, তাহলে দ্বিতীয়টা উপরে যা ছিল তার সঙ্গে হচ্ছে সি মাইনাস এ গুণ করব, আর আগে মাইনাস থাকবে। আর তৃতীয়টাতে দেখো কী ছিল না, এ মাইনাস বি ছিল না, তাহলে তৃতীয়টার উপরে যেটা ছিল তার সঙ্গে হচ্ছে এ মাইনাস বি গুণ করবো, আর আগে মাইনাস থাকবে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি মাইনাস স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি হোল ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। উপরে সব কেটে যাবে, জিরো হয়ে যাবে, ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে 0। তারপরে দেখো 6-2 কি বলেছে, একই সরলীকরণ করো a ডিভাইড বাই বি প্লাস সি প্লাস বি ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি ডিভাইড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হলে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত। প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, উভয় পক্ষতে আমি হচ্ছে এ প্লাস বি প্লাস সি গুণ করবো, ঠিক আছে? একের সঙ্গে এ প্লাস বি প্লাস সি গুণ করেছি, আর এদিকে যেটা ছিল তার সঙ্গে হচ্ছে এ প্লাস বি প্লাস সি গুণ করেছি। তাহলে এটা গুণ করলে কী হবে, এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে, এর সাথে একবার গুণ হবে। তাহলে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা এ প্লাস বি প্লাস সি। সেখান থেকে লিখতে পারি হচ্ছে এর সঙ্গে হচ্ছে এইটা পুরোটা গুণ হবে, বি এর সঙ্গে হচ্ছে এটা পুরোটা গুণ হবে, সি এর সঙ্গে হচ্ছে এটা পুরোটা গুণ হবে। তাহলে পাচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস সি, এটাতে পাচ্ছে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাতে পাচ্ছে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি ইন্টু এ প্লাস বি,
আর নিচে যেমন ছিল তেমন লিখে দিলাম, হোল ডিভাইড বাই বি প্লাস সি হোল ডিভাইড বাই সি প্লাস এ হোল ডিভাইড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু দিয়ে এখানে যেমন ছিল তেমন লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি, মানে এটাকে ভেঙে লিখছি এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি ডিভাইড বাই বি প্লাস সি, এটা কেটে গেল ওপর নিচে বি প্লাস সি। আবার এটাকে ভেঙে লিখছি বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি একই, তাহলে এটা কেটে গেল। প্লাস এটাকে আবার ভেঙে লিখছি সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই এ প্লাস বি, এটা কেটে গেল ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার এখান থেকে লিখতে পারি কি এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখান থেকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এদিকে যেটা ছিল এ প্লাস বি প্লাস সি আর সমানের ওপরে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা কেটে গেল, তার মানে হচ্ছে জিরো। তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি এর মান হবে হচ্ছে জিরো। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এটা দেখো 7এরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1এরটা বলেছে প্রমাণ করো দুটি সরলরেখা একই সমতলে পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হবে। দেখো তোমাদের বইয়ের 75 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 1টাই দেখে নাও। পরে 7-এর 1-এর অথবাই বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাদের বইয়ের 147 নম্বর পাতায় আছে উপপাদ্য নম্বর 8টা দেখে নাও। পরে 7-এর 2-এ বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটির পরিমাপ সমান হবে। এটা তোমাদের বইয়ের 4 নম্বর উপপাদ্যটা দেখে নাও। এবারে দেখো 7-এর 2-এর অথবায় কি বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। আমাদের বইয়ের 153 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 9 দেখে নাও। এবারে দেখো 8-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1-এরটা বলেছে প্রদত্ত চিত্রে এবি প্যারালাল সিডি প্যারালাল ইএফ কমা কোণ এবিএফ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ সিডিএফ ইজ ইকুয়াল টু 125 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। এটা হচ্ছে ছবিটা। প্রদত্ত এবি প্যারালাল সিডি প্যারালাল ইএফ কোণ এবিএফ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর কোণ সিডিএফ ইজ ইকুয়াল টু 125 ডিগ্রি। এবি প্যারালাল ইএফ এর ছেদক হচ্ছে বিএফ, ঠিক আছে, হলে সন্নিহিত কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এবিএফ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ ডিএফবি এই কোণটার মান হবে হচ্ছে 120 ডিগ্রি। আবার কোণ ইএফবি এর মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 55 ডিগ্রি। আর কোণ ডিএফই এই কোণটার মান কত হবে 120 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 65 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 8-এর 1-এর 2-এ আবার বলেছে প্রদত্ত চিত্রে এবি প্যারালাল সিডি প্যারালাল ইএফ হলে আলফা ও বিটা এর মান নির্ণয় করো। এটা হচ্ছে ছবিটা। তাহলে দেখো প্রদত্ত চিত্রে এবি প্যারালাল সিডি আর এর ছেদক হচ্ছে এসি হলে সন্নিহিত কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। কোণ বিএসি এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ এসিডি এর মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি 60 ডিগ্রি। আবার চিত্রে ডিসি প্যারালাল ইএফ এর ছেদক হচ্ছে ইসি হলে সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ সিইএফ এটা হচ্ছে 140 ডিগ্রি। তাহলে কোণ ডিসিই এই কোণটার মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ছবিটা আঁকবে। তাহলে প্রদত্ত এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি
এ বি সি এটা হচ্ছে সমকোণ, আর এসি হচ্ছে এদের অতিভুজ। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে? অতিভুজ ভুজ এসি হচ্ছে বৃহত্তম বাহু, অর্থাৎ হচ্ছে এসিটা হচ্ছে এবির থেকে বড় এবং এসিটা হচ্ছে বিসির থেকেও বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ বি সি, এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে কোণ বিএসি এর থেকে বড়, যেহেতু হচ্ছে সমকোণের মান সূক্ষ্মকোণের থেকে বেশি হয়। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে যে এসি গ্রেটার দেন হচ্ছে বিসি। আবার কোণ এবিসি এর মান হচ্ছে, এই কোণটার মান কোণ এসিবি এর থেকে বড়, যেহেতু সমকোণ হচ্ছে সূক্ষ্মকোণের থেকে বড় হয়। তাহলে সেখান থেকে আবার লিখতে পারি এসি গ্রেটার দেন এবি। তাহলে এসি এবি থেকে বড়, আবার হচ্ছে এসি বিসির থেকেও বড়। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে অতিভুজ এসি হচ্ছে বৃহত্তম বাহু। এটা হয়ে গেল আমার প্রুফ। এবার দেখো 8-এর 3-এরটা কি বলেছে? প্রমাণ করো কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা দেখ ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখবে মডেল 2 তোমাদের এই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানের কোশ্চেন ব্যাংকের পুরো সমাধান করে রাখা আছে। সেখানে যাবে, দেখবে 8-এর 1-এর দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেখান থেকে একটু প্লিজ অঙ্কটা বুঝে করে নিও। পরে 8-এর 4-এরটা বলেছে প্রমাণ করো কোনো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এইটা হচ্ছে ছবিটা। তাহলে ধরা যাক ত্রিভুজ এবিসি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এর হচ্ছে এডি বিই আর সিএফ এই হচ্ছে তিনটে মধ্যমা। প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে হবে? ত্রিভুজের মধ্যমা তিনটের দৈর্ঘ্য মানে এডি বিই সিএফ এগুলো হচ্ছে সমান। তাহলে প্রমাণ ত্রিভুজ এবিসি এর হচ্ছে এবি বিসি আর সিএ বা এসি এই তিনটে বাহু সমান। তাহলে যদি তিনটে বাহু সমান হয় তাহলে হচ্ছে এদের তিনটে কোণও সমান, কোণ এবিসি, কোণ বিসিএ আর কোণ বিএসি, এই তিনটে কোণ সমান। তাহলে 180 ডিগ্রি ডিভাইড বাই 3 করবো, তাহলে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এফবিসি এই যে ত্রিভুজটা এবং ত্রিভুজ বিইসি মানে হচ্ছে বিইসি, এই যে দুটো ত্রিভুজ থেকে কি পাই হচ্ছে কোণ এফবিসি এই কোণটা, আর কোণ হচ্ছে ইসিবি এই দুটো কোণের মান হচ্ছে সমান, প্রত্যেকেই 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এফবি ইজ ইকুয়াল টু হচ্ছে ইসি এই দুটো বাহু হচ্ছে সমান। যেহেতু এফ এবি এর মধ্যবিন্দু আর হচ্ছে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, সেই অনুসারে হচ্ছে এফবি ইজ ইকুয়াল টু ইসি, আর বিসি হচ্ছে এদের সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি প্রমাণ করতে পারি যে ত্রিভুজ এফবিসি সর্বসম ত্রিভুজ ইবিসি বা সিইবি যাই হোক, ঠিক আছে, বাহু কোণ সর্বসমতা অনুসারে। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু হচ্ছে বিই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে। অনুরূপে ত্রিভুজ এএফসি এই ত্রিভুজটা আর ত্রিভুজ হচ্ছে এডিসি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ থেকে প্রমাণ করা যায় হচ্ছে এডি ইজ ইকুয়াল টু এফসি, এডি ইজ ইকুয়াল টু হচ্ছে এফসি। ঠিক আছে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এডি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু এফসি, মানে এডি বি এফসি এই তিনটে সমান আমি প্রুভ করলাম। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, এটা আমার প্রমাণ হয়ে গেল। তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।